This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। ফুল অ্যান্ড ফাইনালি আত্রের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা আত্রেই। আমাদের সবার প্রথমে মালদার দিকে নজর রাখতে হবে। এই মুহূর্তে আমি পিসিআরকে বলবো মালদার ব্রেকিংটা একটুখানি বিগ বলে প্লে করতে, কারণ মালদার কালিয়াচকে তৃণমূলের সালিশি সভায় এক তৃণমূল কর্মীকেই কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। কিন্তু সব থেকে বড় বিষয় কি বলুন তো, মালদায় গত 24 ঘন্টায় এই নিয়ে 3টে খুনের ঘটনা ঘটলো এবং যার মধ্যে দুবার গুলি চালানো হয়েছে। অর্থাৎ মালদার আইন শৃঙ্খলা পরিস্থিতি আবারও সেই একই জায়গায় চলে যাচ্ছে। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সুব্রত। সবার প্রথমে এই ঘটনা সম্পর্কে তোমার কাছে আপডেট নেব যে এত বড় জায়গায় সালিশি সভার মধ্যে একজনকে কুপিয়ে খুন করা হচ্ছে, কেউ কোনো বাধা দিচ্ছে না। এতটাই মানে সেখানে যার বিরুদ্ধে অভিযোগ সে এতটাই প্রভাবশালী। দেখো, সালিশি সভা হয়েছে মূলত জমি নিয়ে বিবাদকে ঘিরে। জমির ফসল তোলা এবং সেই ফসলের জমি নিয়ে বিবাদ হয়। গতকালকে সন্ধ্যেবেলা সেই বিবাদ হয় এবং তার সেই বিষয়টা নিয়েই আজকে সালিশি সভা বসেছিল এবং সমাধান সূত্র খোঁজার জন্য। এবং সেখানে তৃণমূলের তরফ থেকে সেখানে যারা বসেছিল তারা সকলেই তৃণমূলের কর্মী, স্থানীয় প্রভাবশালী নেতা, সকলেই তারা তৃণমূল। এবং তারা যখন আজকে সালিশি সভায় বসে এবং দুপক্ষের মধ্যে বচসা থেকে তারপরে হাতাহাতি এবং ধারালো অস্ত্রের কোপ, এর মধ্যেই একরামুল শেখকে তৃণমূল কর্মীর সক্রিয় তৃণমূল কর্মী একরামুল শেখকে কুপিয়ে খুন করা হয়। এছাড়াও এখনো পর্যন্ত যেটা জানা গেছে আরো 6 জন তৃণমূল কর্মীও কিন্তু গুরুতর আহত। সুব্রত, তুমি আমাদের সঙ্গে থাকুক। যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তার বক্তব্য তোমার কাছ থেকে আমি শুনবো। মানে দুটো গোষ্ঠীর মধ্যে তো লড়াই, এক গোষ্ঠীর 6 জন গুরুতর আহত, একজনের মৃত্যু হলো এবং এই মুহূর্তে সেখান থেকে কি রিয়াকশন আসছে সেটা আগে শুনি। পাশের জমিতে যেতে না দিতে গিয়ে বাধা, এবার ওটা জিজ্ঞাসা করতে গিয়ে সালিশি সভা বসেছিল। কালকে একটা কাকাতো ভাইকে মেরেছিল ওরা চুয়ারে 4-5 জন মিলে। ওটা নিয়ে আমরা আলোচনায় বসেছিলাম, সালিশি সভায় বসেছিলাম। বসার পর সালিশি সভা থেকেই ওরা ধাক্কাধাক্কি করতে করতে বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পরে হাসলাঠি নিয়ে আলোপাতাড়ি কোপ দিতে থাকলো। আপনারা কোন দল করেন? আমরা তৃণমূল দল করি। আর যারা মেরেছে ওরাও তৃণমূল দলের, ওরা মানে ভণ্ড দল করে। ওরা কি ছিল ওদের হাতে? ও সব ধারালো অস্ত্র, হাতিয়ার, হাসুয়া লাঠি। কতজন মারা গেছে আপনাদের? একজন মারা গেছে, কালিয়াচক হসপিটাল ঢুকতে মারা গেছে। সুব্রত, আমি জানতে চাইবো যে গোষ্ঠী মানে তৃণমূলের দুটো গোষ্ঠীর মধ্যে এই লড়াই, যে গোষ্ঠী মেরেছে, যে গোষ্ঠীর মারে এই ব্যক্তির মৃত্যু হলো, সেই গোষ্ঠীর কি রিয়াকশন? মানে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে পুলিশ? শুধুমাত্র ঘটনাস্থলে গেলে তো হবে না, ব্যবস্থা নেওয়া হয়েছে, কাউকে আটক করা হয়েছে? দেখো, পুলিশ এখনো পর্যন্ত কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে, কিন্তু গ্রেফতার এখনো পর্যন্ত দেখানো হয়নি। এবং এই ঘটনার পরেই পুলিশ দ্রুত সেখানে পৌঁছায়। এবং যেহেতু তোমাকে বলি কালিয়াচকেরই গতকালকে রাতে মোজামপুর এলাকাতেও সেখানে কিন্তু একদল দুষ্কৃতী গুলি চালিয়েছিল। আটক করা হয়েছে। সুব্রত, তোমার কাছে আমি আবারও যাব, তবে এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে। জগন্নাথ, একটা প্রশ্ন, মালদায় গত 24 ঘন্টায় এটা 3 নম্বর খুন কি হচ্ছে রাজ্যে? মালদা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। সকালবেলাতেই তো কসবাই কাউন্সিলরের বাড়ির সামনে গুলির ঘটনা শুনলাম। এখন মালদায় 24 ঘন্টায় 3 জনের খুনের কথা শুনছে। গতকাল রাত্রেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে একদল লোক দিয়ে হাঙ্গামা করেছে, গুন্ডামি করেছে। এই রাজ্যের কোথায় কি আইনের শাসন চলছে? এ তো শাসকের আইন, যা আদালত বলে দিয়েছে। এবং আইন শৃঙ্খলার রক্ষার দায়িত্ব সম্পূর্ণভাবেই রাজ্য সরকারের, এবং যা রক্ষার ক্ষেত্রে একেবারে ব্যর্থ রাজ্য সরকার। এই অপশাসন থেকে মুক্তি চাই, বাংলার জনতা বাঁচতে চাই, তাই বাংলার জনতা বিজেপি চাই। ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। এবং স্বাভাবিকভাবে যখন রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে, মালদার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে, তখন কিন্তু স্বাভাবিকভাবে বিরোধীরা নিজেদের দিকে অ্যাডভান্টেজটা নিতে চাইছে। সুব্রত, আরও একবার তোমার কাছে জানতে চাইবো। তবে আমরা এই মুহূর্তে 3টে উইন্ডো দেখাচ্ছিলাম আপনাদেরকে, যেখানে এইটা 3 নম্বর খুন। মানে একজন পাপড় বিক্রেতাকে মারা হয়েছে, একটা গুলি চলেছে, দুবার গুলি চালানো হলো। আর কালিয়াচকে তো আপনাদেরকে বললাম যে কিভাবে কুপিয়ে খুন করা হয়েছে সালিশি সভায়, এবং 6 জন এখনো পর্যন্ত গুরুতর আহত। সুব্রত, কয়েকদিন আগে পর্যন্ত মালদার আইন শৃঙ্খলা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। আমার মনে আছে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
হাসপাতালে তিনি গিয়েছিলেন, সেখানে কড়া বার্তা দিয়েছেন পুলিশ আধিকারিকদের উদ্দেশ্যে, তারপর যথেষ্ট তৎপরতার সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছিল, কিন্তু আবার সেই যে কে সেই, এটা কি হচ্ছে নাকি? মানে কয়েক মাস কাটতে না কাটতে আবার সেই একই অবস্থা। দেখো, এবছরের শুরুতেই দুলাল সরকারকে প্রকাশ্যে গুলি করে খুন করা হয় এবং তারপরে কিন্তু একাধিকবার এই ধরনের ঘটনা ঘটেছে এবং গত দুদিনের মধ্যেই, এই গত মঙ্গলবার দিন গুলিবিদ্ধ অবস্থায় এক তৃণমূল কর্মীর দেহ পাওয়া গেছে কালিয়াচকে। তারপরেই কিন্তু আবার সেই কালিয়াচকে কিন্তু এই সালিশি সভায় আরো এক তৃণমূল কর্মীর মৃত্যু হলো। প্রত্যেকটা ঘটনার সঙ্গে আমি দেখতে পাচ্ছি মানে 80% ঘটনার সঙ্গে কিন্তু তৃণমূলের যোগ পাওয়া যাচ্ছে। তুমি জানুয়ারির শুরু থেকে যে ঘটনার কথা বলে, দুলাল সরকারের মৃত্যুর ঘটনা থেকে যে কথা তুললে, প্রত্যেকটা ঘটনার সঙ্গে কিন্তু আমরা দেখছি রাজ্যের শাসক দলের একটা যোগ রয়েছে। সেটা তো স্থানীয় নেতৃত্বের কাছে অস্বস্তির হওয়ার কথা, কারণ বারবার দলের নেতৃত্বের তরফ থেকে বার্তা দেওয়া হচ্ছে যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, কোনো দলবাজি বা গ্রুপবাজি চলবে না। হ্যাঁ, একদমই তাই। প্রত্যেকবারই কিন্তু যারা অভিযুক্ত হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে, যাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে, তারা কিন্তু সকলেই তৃণমূলের নেতা বা কর্মী। এবং যে কটা ঘটনা ঘটেছে, যে সমস্ত ক্ষেত্রে দেখা গেছে তৃণমূলের নেতা বা কর্মী খুন হচ্ছে, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, যাদেরকে পুলিশ গ্রেপ্তার করছে, তারাও এবং তাদের একদমই পরিচিতি রয়েছে, এলাকাতে তাদের প্রভাব রয়েছে এই ধরনের। কখনো সেটা টাউন সভাপতি, প্রত্যেকটা ঘটনার সঙ্গে রাজ্যের শাসক দলের নাম জড়াচ্ছে, যথেষ্ট অস্বস্তির বার্তা দেওয়া হচ্ছে, কিন্তু সেই যে সেই অবস্থা, সেই আইন শৃঙ্খলার মতনই। অনেক ধন্যবাদ। ডিসেম্বরের শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মালদা সফর রয়েছে, আবার সঙ্গে রয়েছে মুর্শিদাবাদের সফর, আর তার মধ্যেই এইরকম ঘটনা যেখানে বিরোধীরা একাধিক প্রশ্ন তুলছে। এবার মুর্শিদাবাদের একটা ঘটনা দেখায়, জমি সংক্রান্ত বিবাদ, আর সেখানে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হলো। এই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য মুর্শিদাবাদের নসিপুরে। স্থানীয় সানোয়ার আর আনোয়ার হোসেনের বাড়িতে ঢুকে পরিবারের উপরে হামলার অভিযোগ 4 দুষ্কৃতীর বিরুদ্ধে। তলোয়ার, লোহার রড নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। গ্রেফতারও করা হয়েছে দুজনকে। পলাতকদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। রাস্তা ঘিরেছে, আমাদের বাড়ানো সবসময় গাড়ি ঘোড়া সবকিছুতে আমাদের অসুবিধা হচ্ছে। কি চাইছেন? এবার আমরা চাচ্ছি যে আমাদের রাস্তাটা হোক, রাস্তা ক্লিয়ার পরিষ্কার থাকুক, সবাই যাতে যাতায়াত করবে, আমরা সেটাই চাইতে চাচ্ছি। বুঝতে পারলেন তো, আমাদের রাস্তার দরকার, রাস্তার প্রয়োজন। ফের অভিষেকের ঘরে বিক্ষোভের মুখে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে ঘিরে গো ব্যাক স্লোগান। সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তাকে ঘিরে গো ব্যাক স্লোগান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গণ। এবং আগেও আমরা দেখেছিলাম যে একটি ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থলে গিয়েছিলেন সুকান্ত মজুমদার, তখনও তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। আজ আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি। ফের অভিষেকের ঘরে বিক্ষোভের মুখে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘরে। অর্থাৎ ডায়মন্ড হারবার কেন্দ্র যেখানকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার ঘরে আবারও বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আগেও একটা ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি তৈরি হয়েছিল, সেই ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থলে যেতে গিয়েছিলেন এই সুকান্ত মজুমদার। তাকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী শুভেন্দু। শুভেন্দু, একটা বিষয় জানতে চাইবো যে আগেও এই ঘটনা ঘটছে, কিন্তু আজকে কেন তাকে ঘিরে এভাবে বিক্ষোভ দেখানো হচ্ছে? কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তার একটা ডেজিগনেশন রয়েছে, তার নিরাপত্তা রয়েছে, কিন্তু এভাবে তাকে ঘিরে স্লোগান কেন? কে দিল, কারা দিল? দেখো, তোমাকে জানিয়ে রাখবো, আজকের বেলায়
কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি ডায়মন্ড হারবারে আক্রান্ত এক বিজেপি নেতার বাড়িতে এসেছিলেন। তিনি তার বাড়িতে ঢোকার পথে বিজেপির কর্মী সমর্থকরা এবং তাদের গলায় হচ্ছে গেরুয়া তাদের পতাকা ছিল এবং গেরুয়া তাদের যে বসন থাকে সেইটা তারা পরে তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে সুকান্ত মজুমদারের গাড়ি কনভয় লক্ষ্য করে। এবং যখন বিজেপি নেতার বাড়ি থেকে বেরিয়ে আসে আবারও সেই সমস্ত কর্মী সমর্থকেরা তারা কিন্তু বিক্ষোভ কেটে পড়েন একেবারে 117 নম্বর জাতীয় সড়কের উপর সুকান্ত মজুমদারের কনভয়ের সামনে পাশে তারা এগোতে থাকেন। তারা বিজেপির জয় শ্রীরাম স্লোগান তুলে এবং সুকান্ত মজুমদারকে শোভলাস স্লোগান তুলে তারা কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে। যদিও তাকে সুকান্ত মজুমদারের সঙ্গে থাকা নিরাপত্তা কর্মীরা সুকান্ত মজুমদারের কনভয়কে তারা নিরাপত্তার সঙ্গে তারা নিয়ে বেরিয়ে যায়। আমরা গত 2021 লোকসভা নির্বাচনের পর থেকে দেখছি যে আমরা শুধু মারি খেয়ে যাচ্ছি, আর যারা ভারতীয় জনতা পার্টির নেতারা রয়েছে তারা তৃণমূলের নেতাদের সাথে সেটিং করে সব কিছু করছে, আর আমরা মার খাচ্ছি। আমি রাজু দাস, আমি ডায়মন্ড হারবার সাংগঠনিক। আমাদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আপনাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হলো, যাদের রিয়াকশন চালাচ্ছে তারা দাবি করছেন তারা বিজেপির, তারা মার খাচ্ছে কিন্তু নেতারা তাদের দিকে নজর দিচ্ছে না, কি বলবেন? এরা কেউ বিজেপির না, এটাকে বিজেপির মিটিং মিছিলের ছবি দেখাতে বলুন। এটা যদি বিজেপির হয়, বিজেপির সদস্য পদ এবং বিজেপির মিটিং মিছিলের কোনো ছবি, কোনো নেতার সাথে ছবি দেখাতে বলুন রিসেন্ট সময়ে। এবং গতবারে এইভাবে করে তৃণমূল কংগ্রেস এবং ওর মধ্যে অনেকে গেরুয়া টিপ পড়েছিল যারা মুসলমান, তারা করেছে শামীমের লোক, সব শামীমের লোকেরা করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। ঘটনাটা কি ঘটেছিল? আপনি যখন পৌঁছলেন আমরা ছবি দেখছি যে গাড়িতে ঘিরে ধরলো, মানে হঠাৎ করে পরিস্থিতিটা এত উত্তপ্ত হলো কেন, কি ঘটলো? না, এটা তো প্রথম থেকেই ছিল, আমার কাছে খবর ছিল, পুলিশের কাছে খবর ছিল যে বিক্ষোভ দেখানো হবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এর আগেও তো আমরা যখন বজবজে গেছিলাম সেই সময় এইভাবে গেরুয়া পরে যারা আমার মা বাবাকে তুলে গালি দিয়েছিল। গেরুয়া পড়লে সবাই তো বিজেপি হয়ে যায় না, গেরুয়া তো জয়চন্দ্র পড়তো, রাবণও গেরুয়া পোশাক পরতো। আপনার নিরাপত্তায় যারা রয়েছেন তাদের সামনে, এমনকি পুলিশও রয়েছে, তাদের সামনে এরকম ভাবে ঘিরে ধরা হলো। আপনি তো একজন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, আপনার তো একটা ডেজিগনেশনের গুরুত্ব তো রয়েছে। পুলিশের দেখুন, পুলিশের ক্ষমতা নেই এদের সাথে লড়ার। পশ্চিমবঙ্গ পুলিশের অ্যাটলিস্ট ক্ষমতা নেই। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাকর বাকর থেকে পুলিশ, এসপি তো পারলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে বাসন মেজে দেবে। আপনি যতবার ওই ডায়মন্ড হারবার কেন্দ্রের বিভিন্ন জায়গায় যাবেন ততবারই আপনাকে ঘিরে এরকম বিক্ষোভ দেখানো হবে। আপনাদের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া বা কোনো ভাবনা চিন্তা কি রয়েছে? এইটাই কি আপনারা মেনে নেবেন? সময় আসুক, বিজেপি গণতান্ত্রিকভাবেই লড়বো। সময় আসুক, এদের কিভাবে টাইট করতে হয় আমাদের জানা আছে, সব টাইট হয়ে যাবে, সব ঠান্ডা হয়ে যাবে। আমরা জম্মু কাশ্মীরকে ঠান্ডা করেছি, তো ডায়মন্ড হারবার কি? অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বললাম, এবং তার গাড়ি ঘিরে যেভাবে বিক্ষোভ স্লোগানের ছবি ধরা পড়েছে, তিনি বলছেন, মানে সুকান্ত মজুমদার তিনি দাবি করছেন এরা প্রত্যেকে তৃণমূলের লোক, যদিও যাদের বক্তব্য শোনাচ্ছি তারা বলছেন তারা নিজেরা বিজেপি। এবং এই প্রথমবার নয়, আগেও বজবজের একটি ঘটনাকে কেন্দ্র করে সুকান্ত মজুমদার তিনি গিয়েছিলেন, তখনও তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, তাকে আটকে দেওয়া হয়। আজও সেই ঘটনার পুনরাবৃত্তি দেখলাম ডায়মন্ড হারবারে। অভিষেকের গড়ে বিক্ষোভের মুখে সুকান্ত মজুমদার। শুভেন্দু, তোমার কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে পরিস্থিতি ঠিক কোন জায়গায় রয়েছেন, ঘটনার সূত্রপাত কিভাবে হলো? মানে সুকান্ত মজুমদারের গাড়ি ঢুকলো, তারা বিক্ষোভ দেখাতে শুরু করলেন, মানে আগে থেকে কি জমায়েত শুরু হয়ে গিয়েছিল? পুলিশ কতজন মজুদ ছিলেন সেখানে? দেখো, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ডায়মন্ড হারবারের সরিষায় আসার জন্য কিন্তু পুলিশ কিন্তু যথেষ্ট পরিমাণে এখানে মোতায়েন ছিল। তারা রাস্তার মধ্যে তারা কিন্তু দাঁড়িয়েছিলেন। আচমকাই যখন সুকান্ত মজুমদারের কনভয় যখন সরিষার মধ্যে ঢোকে, সেই সময় একটা জমায়েত চলে আসে এবং তারা বিজেপি বলে দাবি করতে থাকে, এবং সেই সমস্ত লোকজনেরা তারা বিজেপির কর্মী সমর্থক বলে দাবি করে। শুভেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ দা, সুকান্ত মজুমদারকে ঘিরে আবারও গো ব্যাক, আবারও স্লোগান দেওয়া হলো। সুকান্ত মজুমদার তিনি বলছেন এটা তৃণমূলের উস্কানিতে হয়েছে, এবং তিনি একটা কথা উল্লেখ করেছেন যে ডায়মন্ড হারবারও ঠান্ডা হবে বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে। দেখুন, বিজেপির পার্টির মধ্যে অনেক দুরবস্থা। এখনো পর্যন্ত রাজ্য কমিটি তৈরি হয়নি, এবং সেখানে সুকান্ত মজুমদার
অ্যাক্টিভলি সেই রাজ্য কমিটি তৈরিতে বাধা দিচ্ছেন তার পরবর্তী রাজ্য সভাপতি সমীক বন্দ্যোপাধ্যায়কে। আর একদিকে আমরা যা জানতে পারছি শুভেন্দু অধিকারী নিজের মতন চলছেন, অনেকগুলো গ্রুপ, তার জন্য বিজেপির লোকজনই সুকান্ত মজুমদারকে গো ব্যাক বলছেন, পুরনো বিজেপির লোকজন যারা, তাই জন্যই এই অসুবিধে। নিজের দলের অবস্থা খুব খারাপ বিজেপির, তো সুকান্ত মজুমদারদের একটুখানি চিন্তা করা দরকার, দলটাকে ঠিক করার জন্য এগোতে হবে ওদের, যদি সামনের ইলেকশনে ঠিক মতন লড়তে চায়। মানুষ তো সঙ্গে নেই, নিজের কর্মীদেরও সঙ্গে রাখতে পারছেন না, তারা গো ব্যাক বলছে, এর থেকে আর খারাপ কি হতে পারে? জয়প্রকাশ দা, একটা বিষয়, পুলিশের উপস্থিতিতে একজন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে বারবার এরকম গো ব্যাক স্লোগান দিয়ে তাকে ঘিরে বিক্ষোভ দেওয়া, কেন তার গাড়ি কনভয়কে একেবারে ঘিরে ফেলা, এই বিষয়টা কি আপনারা মেনে নিচ্ছেন? মেনে নেওয়া না মেনে নেওয়ার কি আছে? পুলিশ কি সাধারণ মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকারকে আটকাবে? আপনারাই বলেন যে পুলিশ যেন গণতান্ত্রিক অধিকারকে না আটকায়, আপনারা বলেন তো, আপনারা মিডিয়া থেকে বলেন তো। পুলিশ কি করে, সাধারণ লোক যখন গো ব্যাক বলছে সেখানে কে বলবে খবরদার গো ব্যাক বলো না, এটা বলবে? তারা তাদের দলের সমর্থক, তারা বলছে আমরা বলছি আমাদের গণতান্ত্রিক অধিকার, এই নেতাকে আমাদের পছন্দ নয়, তাই জন্য আমরা সেইটা জানান দিচ্ছি। সেখানে পুলিশের কি করণীয় আছে? যদি মারধর করতো, বোমা মারতো বা কিছু করতো, পুলিশ তখন এতটাই মানে দুষ্কৃতিকারীদের ধরতো। এখানে তো কেউ দুষ্কৃতিকারী নয়, এখানে তারা গণতান্ত্রিক ভাবে তারা গো ব্যাক বলছে, সেখানে পুলিশ কি করবে? কেন আপনারা পুলিশকে এর মধ্যে টানছেন? বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম জয়প্রকাশ মজুমদারের সঙ্গে, এবং আরো একবার আপনাদের সামনে সেই ছবি দেখাবো। পুলিশ রয়েছেন উপস্থিতিতে, তার উপস্থিতিতে আপনার নিজস্ব নিরাপত্তা রয়েছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের, তাদের সামনে একেবারে কনভয় ঘিরে ধরা হয় এবং তখনই গো ব্যাক স্লোগান দেওয়া হয়। এবং ডায়মন্ড হারবারে যখন ঘটনাটা ঘটেছে তখন স্বাভাবিকভাবে অভিষেকের গড়ে এই ঘটনা ঘটেছে বলে বিজেপির পক্ষ থেকে একটা অভিযোগ উঠছে, এবং বারবার এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় সুকান্ত মজুমদার তারা স্বাভাবিকভাবে পুরো বিষয়টাকে তৃণমূল কংগ্রেসের দিকে ঠেলছেন। কিন্তু যারা রিয়াকশন দিচ্ছিলেন, যারা প্রতিক্রিয়া দিচ্ছেন, তারা বলছেন যে তারা নাকি বিজেপির কর্মী। আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী শুভেন্দু। শুভেন্দু, এই মুহূর্তে পরিস্থিতি ঠিক কি শান্ত হয়ে গিয়েছে এখন? মানে কোনো ব্যবস্থা কিছু নেওয়া হলো না? পুলিশ এখনো রয়েছে, থমথমে রয়েছে এলাকা? দেখো, আমি এই মুহূর্তে রয়েছি একেবারে সরিষার একেবারে মোড়ে, আমি জাতীয় সড়কের পাশে, আমি তোমাকে দেখানোর চেষ্টা করব। ঠিক একেবারে সামনেই যখন সুকান্ত মজুমদারের কনভয় যখন এগিয়ে আসছিল কলকাতার দিকে, সেই সময় কিন্তু ঠিক এই জায়গাতেই কিন্তু বিক্ষোভ দেখানো হয়। বিজেপির কর্মী সমর্থকরা আগে থেকে কিন্তু দাঁড়িয়েছিল, তারা বলছে তারা বিজেপির কর্মী সমর্থক, পুরনো কর্মী সমর্থক। তারা যখন আক্রান্ত হয়েছিল সেই সময় কিন্তু তাদের পাশে দাঁড়ায়নি বিজেপির রাজ্য নেতারা, সেই কারণের জন্যই কিন্তু তারা আগাম খবর পেয়ে তারা কিন্তু এই মোড়ের মধ্যে মজুদ হয়েছিল। তারা বিক্ষোভ দেখাতে থাকে, কনভয়ের সামনে আসতে থাকে, তারা সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলতে চেয়েছিল কিন্তু কথা বলতে পারেনি। ফলে তারা কিন্তু একের পর এক কিন্তু প্রশ্ন তুলে জয় শ্রীরামের স্লোগান তুলেছে, এবং তারা কিন্তু দিলীপ ঘোষেরও নাম নিয়েছে। তারা বলছে যে সমস্ত নেতারা, রাজ্য নেতারা রয়েছে, তারা তৃণমূলের সঙ্গে যোগ রেখে কাজ করছে। ফলে যে সমস্ত নিচুতলার কর্মীরা আক্রান্ত হচ্ছে তাদের পাশে কিন্তু এখনো পর্যন্ত কেউ দাঁড়াচ্ছে না, কারণ তারা আক্রান্ত হয়েছিল। তারা কিন্তু বারে বারে আমাদের ক্যামেরার সামনে বলেছে যে তারা একাধিকবার আক্রান্ত, তাদের পাশে কিন্তু কেউ দাঁড়ায়নি বিজেপি রাজ্য নেতারা। ফলে আজকের আচমকা যে রাজ্যের নেতার পাশে আক্রান্ত নেতার বাড়িতে এসেছিল, সেটা নিয়েই তাদের ক্ষোভ। তাদেরকে কেন জানানো হলো না, তারা কেন খবর পেলেন না যে কেন্দ্রীয় মন্ত্রী, প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপি সুকান্ত মজুমদার ছিল, সেই কারণে সেই ক্ষোভের প্রতিফলন হয়েছে আজকে সেখানে সুকান্ত মজুমদারের এই কনভয়কে কেন্দ্র করে। তো এই ঘটনাকে কেন্দ্র করে যখনই আমরা কথা বলেছি, মানে সবার প্রথমে প্রতিক্রিয়া দিয়েছেন TV9 বাংলায় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি এই ঘটনাটাকে কিভাবে ব্যাখ্যা করেছেন শুনুন। এরা কেউ বিজেপির না, এটাকে বিজেপির মিটিং মিছিলের ছবি দেখাতে বলুন। এটা যদি বিজেপির হয়, বিজেপির সদস্য পদ এবং বিজেপির মিটিং মিছিলের কোনো ছবি, কোনো নেতার সাথে ছবি দেখাতে বলুন রিসেন্ট সময়ে। এবং গতবারে এটা এইভাবে করে তৃণমূল কংগ্রেস এবং ওর মধ্যে অনেকেই গেরুয়া টিপ পরেছিল যারা মুসলমান,
তারা করেছে, শামীমের লোক, সব শামীমের লোকেরা করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। ঘটনাটা কি ঘটেছিল? আপনি যখন পৌঁছলেন আমরা ছবি দেখছি যে গাড়িতে ঘিরে ধরলো, মানে হঠাৎ করে পরিস্থিতিটা এত উত্তপ্ত হলো কেন, কি ঘটলো? না এটা তো প্রথম থেকেই ছিল, আমার কাছে খবর ছিল, পুলিশের কাছেও খবর ছিল যে বিক্ষোভ দেখানো হবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এর আগেও তো আমরা যখন বজবজে গেছিলাম সেই সময় এইভাবে গেরুয়া পরে যারা আমার মা বাবাকে তুলে গালি দিয়েছিল। গেরুয়া পরলে সবাই তো বিজেপি হয়ে যায় না, গেরুয়া তো জয়চন্দ্র পড়তো, রাবণও গেরুয়া পোশাক পরতো। এবার আসি আরো এক সাংসদ, বিজেপি সাংসদকে হুঁশিয়ারি দিচ্ছেন একজন তৃণমূল নেতা। এসআর আবহে ভোট রাজনীতির উত্তাপ যে বাড়ছে সেটা টের পাওয়া যাচ্ছে। এই হুমকি হুঁশিয়ারি পর্ব শুরু হলো। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁকে ঘেরাও করে রাখার নিদান বিষ্ণুপুরের যুব তৃণমূল সভাপতির। সাংসদকে অপদার্থ বলেও কটাক্ষ তার। আর একটা অপদার্থ এমপি আছে, 2024-এ তিনি জিতেছিলেন সাধারণ মানুষের ভোট নিয়ে, এলাকায় খোঁজ খবর রাখেনি, এলাকার উন্নয়ন করেনি। অপদার্থ এমপিকে যখন এদিকে পেরিয়ে যাবে আপনারা ঘেরাও করবেন তৃণমূল যুব কংগ্রেসের কর্মীদেরকে আমি উদ্দেশ্য করে বলছি, এমপিকে ঘেরাও করুন, উত্তর দিতে হবে। উন্নয়ন কখন হবে, 100 দিনের কাজের টাকা কখন পাবো, আবাসের টাকা কখন পাবো, রেশনের খাদ্য কখন পাবো, উত্তর যদি না পান আপনারা ঘেরাও করে তাকে জবাব দেওয়া না পর্যন্ত ছাড়বেন না। তৃণমূলের যুব সভাপতির অভিযোগ, বিষ্ণুপুরের মানুষ ভোট দিয়ে জেতালেও এলাকায় দেখাই যায় না সাংসদকে। তাই সাধারণ মানুষের কাছে সাংসদকে ঘেরাও করা ছাড়া আর কোনো উপায় নাকি নেই, এই যুক্তি যুব তৃণমূল সভাপতির। রাস্তার টাকা, জল মিশন প্রকল্পের টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে রেখেছে। গরিব মানুষ আজকে আমরা দেখছি প্রাকৃতিক দুর্যোগের সময় তারা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছে। সাধারণ মানুষ, তাদের বাড়ি নেই, মাটির উপর ছাদ নেই, তারা কি করবে? তারা তো তাদেরকে ভোট দিয়ে জিতিয়েছে, ঘেরাও করবে না তো কি করবে? আর বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিচ্ছে যে সাংসদকে দেখা যায় না এলাকায়, যে অভিযোগ তৃণমূলের তরফ থেকে করা হচ্ছে। পদ্ম শিবির পাল্টা কি দাবি করছে? 2026-এর ভোটে মানুষ তৃণমূলকে ঘেরাও করে রাখবে। আমাদের এমপিকে আপনারা দেখতে পাবেন প্রত্যেক সপ্তাহে বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় কোথাও না কোথাও ঘুরছে। দম থাকলে সামনে এসে দেখান না, আজকে দম আছে? আজকে তাদের তো এমএলএ, পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির সভাপতি, সমস্ত স্তরে এই চোর ডাকাতের দল বসে আছে। এলাকার মানুষ জানে কারা কাটমানি খাচ্ছে। এবার আসি পাশের জেলা বীরভূমে। অভিষেকের কড়া বার্তা, কিন্তু তারপরেও বীরভূমের যে কোন্দল, সেটা কোন্দলটা এখনো কমেনি, বরং অব্যাহত। বুথ সভাপতির পদ নিয়ে পারুইয়ের সাত্তরে তৃণমূলের মধ্যে অশান্তি বললে কম হবে। মারধর করা হয়েছে নতুন যিনি বুথ সভাপতি হয়েছেন শেখ আকবরকে, মারধর করা হয়েছে সদ্য যিনি প্রাক্তন হয়েছেন বুথ সভাপতি, তার অনুগামীরা এই মারধর করেছেন বলে অভিযোগ। পুলিশে অভিযোগও দায়ের হয়েছে, কিন্তু অভিযুক্তরা এখনো অধরা। আমি দাঁড়িয়েছি আর আমাকে মাহাইলাম এবং বাবরের নেতৃত্বে ওদের লোকজন ছুটে এসে আমাকে ধরে অ্যাটাক করে মারতে লাগে। হ্যাঁ, মেরে ধরে আমাকে মেরে দেওয়ার মতো পরিকল্পনা ছিল। আমি পড়ে থাকি, তারপর পুলিশ আমাকে পুলিশের গাড়িতে উদ্ধার করে নিয়ে যায়। অঞ্চল কমিটির সঙ্গে দ্বন্দ্ব, তাই বাবরের দল থেকে বহিষ্কার করেছে। মারধর করে টিকে থাকার জন্য সে দাঁড়িয়ে রয়েছে। ফের এখন আমার ওপরে হামলা করে মারধর করলে। পুলিশ অ্যারেস্ট করেছে তাদেরকে? কাউকে অ্যারেস্ট করে নেয়। কিছুদিন আগে টোটোওয়ালা একটা সেক্রেটারিকে, সে যে সভাপতি, তাকে মারধর করলে। ইউনিয়নের ছেলেদের একটাকে পা ভেঙে দিলে। পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না। পুলিশ ওই ওদের কথাই শুনে কাজ করছে। এবং গতকাল আমাকে বড় 11 সময় বলছে নিজে নিজে লড়ে লাভগা। আইসি লিটন হালদারকে মনে আছে? মানে যাকে ফোন করে অনুব্রত মণ্ডল সেই গালিগালাজ দিয়েছিল বলে অভিযোগ উঠেছিল, সেই অডিও ভাইরাল হয়। তাকে বদলি করা হলো, জলপাইগুড়ির ডিআইবিতে বদলি করা হলো লিটন হালদারকে। জলপাইগুড়ির ডিআইবির ইন্সপেক্টর হলেন লিটন। বোলপুর থানার আইসি পদে ছিলেন এই লিটন হালদার। বোলপুরের আইসিকে ট্রান্সফার করা হয়েছে, সেটা নিয়ে উদ্বিগ্ন তেমন কিছু না, এটা হয়েছে ঠিক আছে। কিন্তু একটা বিষয়, পশ্চিমবাংলায় পুলিশ প্রশাসনের আর তৃণমূলের যে
যুগলবন্দি, সেই যুগলবন্দি চিত্র বরাবর সামনে এসছে। পুলিশকে গাল দিয়েছে, আর গাল দেওয়ার ক্ষমতা রেখেছে তৃণমূল কংগ্রেস। এই কারণেই পুলিশ টাকা তুলে তৃণমূল কংগ্রেসকে টাকা দেয়। এটা তো রুটিন ট্রান্সফার, এটা সংবাদ মাধ্যমের বা এক শ্রেণীর লোকেদের এটা অপপ্রচার ছাড়া আর কিছুই নয়। অনেকেই আইসি বা ওসিরা বদলি হয়েছেন, তারা বিভিন্ন জায়গায় বদলি হয়েছেন। কাজেই এই ব্যাপারে কোনো অর্থ খুঁজতে যাওয়া আমার মনে হয় ঠিক হবে না। কসবায় গুলিকাণ্ড, আর এখন জানা যাচ্ছে একজনকে আটক করা হয়েছে, যার কাছে অস্ত্রটাও পাওয়া গেছে, অর্থাৎ আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। আর কাউন্সিলর সুশান্ত ঘোষ, তার বাড়ি থেকে কিছুটা দূরেই এই গুলি চালনার ঘটনা ঘটে। খালের পাশে পরিত্যক্ত জায়গায় আড্ডা দিচ্ছিল কয়েকজন, আর তখন এই গুলি চলে। যুবকের বাঁ হাতে তালুতে গুলি লাগে, সে এখনো হাসপাতালে ভর্তি রয়েছে। মদের বোতল, খাবারের প্যাকেট পাওয়া গিয়েছে এবং কার্তুজের খোলও পাওয়া গিয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এখন খতিয়ে দেখা হচ্ছে। যাকে আটক করা হয়েছে তার নাম অভিজিৎ সর্দার ওরফে বাবাই। অভিজিতের কাছ থেকে আগ্নেয়াস্ত্র পেয়েছে পুলিশ। কেন গুলি চালালো, অভিজিৎই গুলি চালিয়েছে কিনা বা এই অস্ত্র থেকেই গুলি চলেছে কিনা, পুরো বিষয় খতিয়ে দেখছে পুলিশ। আমি দেখতে পাইনি, ওপরে নিয়ে চলে গেছে, আমি নিচের থেকে চলে এসেছি। অনেক দূর থেকে একটুখানি দেখতে পেয়েছি, দেখতে পাইনি, কথা হয়নি ওর সাথে। আবার গুলি লেগেছে? হ্যাঁ। কোথায় লেগেছে? হাতে। আমি দেখিনি, পাড়ার লোক বলেছে হাতে লেগেছে, এইটুখানি আমি জানি, আর আমি দেখি। কখন জানতে পারলেন? যখন অনেক পরে আমি জেনে গেছি যে হাতে গুলি লেগেছে, কিন্তু কারা করেছে না করেছে আমি তাও জানি না। ওখানে যে বসেছিল, কাদের সঙ্গে বসেছিল তাও আমি জানি না, তাও আমি বলতে পারবো না। আপনার ছেলে? আমার ছেলে একটা অফিসে কাজ করে। কোথায় অফিস? মানে কোন অফিসে? কি আছে? ঝাড়ু কাজ করে, চা ফা দেয়, এই পাড়ারই অফিসে কাজ করে। ওই সময় ওইখানে থাকে প্রতিদিন? ওখানে যায় ছেলে? ছেলে কোথায় আড্ডা মারার কথায় কী করে আমি কী বলি, আমি তো কাজ দিয়ে আসি। আমি সুইপারে করতে পারে এটা, গুলিটা কারা চালাতে পারে? আমার কিছু বলতেও পারবো না, আমি তো সুইপারে কাজ করি। আপনার ছেলে কিছু বলেনি যে কারা এরকম? না, আমি যখন গেছিলাম ছেলের ছিল না তো। না, আমি যখন হসপিটালে গেছিলাম জ্ঞান ছিল না। আচ্ছা, আগে কখনো বলেছে যে এর সঙ্গে ঝগড়া আছে? না না না, কোনো শত্রুতা? না না না, আগে কোনো সময় কিছু বলেছে? না, একটা খুব দেখভালের কাজ করে। তাহলে তো আমি যদি জানতাম তাহলেই তো আগে তো আমার ছেলেকে আমি সাবধান করতাম। 11টা 12:15 এরকম হবে। আমরা ঘরে ছিলাম, সবাই খেতে বসেছিলাম। হঠাৎ দেখছি ভাই দৌড়ে দৌড়ে গলিতে ঢুকলে দেখছি ওর হাত থেকে ব্লাড বেরোচ্ছে। তো আমাদের আরও কেউ মানে আশেপাশে কাকিমা, দাদা সবাই নিয়ে গেলাম হসপিটালে, ভর্তি করলাম। তারপরে জানতে পেলাম যে ওর হাতে গুলি লেগেছে। কে মেরেছে সেসব বলেছে ভাই? শর্মিষ্ঠা, কিছুদিন আগে শিক্ষক নিয়োগের পরীক্ষা হলো, রেজাল্ট আউট হলো এবং তাদের নথি যাচাই চলছে, কিন্তু তা নিয়েই অর্থাৎ এই নিয়োগ নিয়ে আবার সংশয় তৈরি হয়েছে। কিসের সংশয়? এবার 2016 অযোগ্য শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ তালিকায় এসএসসির তালিকায় শিক্ষকদের, অভিভাবকদের নাম আর জন্ম তারিখের উল্লেখ থাকছে। 1806 জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এসএসসির। কারণ এই দাগিরা পরীক্ষায় বসেছে বলে একটা অভিযোগ করা হয়, সেটা সুপ্রিম কোর্টের এই মামলাটি যায়। আর তারপরে এখন দেখা যাচ্ছে এসএসসি একটা তালিকা প্রকাশ করেছে, অযোগ্য শিক্ষকদের পূর্ণাঙ্গ তালিকা 2016 এবং তাদের অভিভাবকদের নাম রয়েছে, জন্ম তারিখের উল্লেখ রয়েছে। 1806 জনের নাম প্রকাশ করলো এসএসসি। সুমন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সুমন। এই দাগিরা পরীক্ষায় বসেছে বলে যে অভিযোগ উঠেছিল, তারপরে দেখা যায় অনেক প্রশ্ন উঠতে শুরু করে এসএসসি পরীক্ষা নিয়ে। অবশেষে এসএসসি একটা তালিকা প্রকাশ করলো। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পরেই কি এই তালিকা প্রকাশের মধ্যে এত তৎপরতা দেখা গেল? তবে একেবারেই তাই। বিচারপতি অমৃতা সেনের এজলাসে এই মামলা আগেই হয়ে গেছিল, যেখানে কিন্তু এই তালিকা প্রকাশের নির্দেশ ছিল। 1806 জনের তালিকা, এবং এই তালিকার মধ্যে আমরা একাধিকবার দেখিয়েছি যে প্রচুর তৃণমূল নেতা, মন্ত্রী, তাদের আত্মীয় পরিজনদের নাম রয়েছে। এবার তারাই যে এই মানুষরা, ধরো একই নামে তো অনেক মানুষ থাকতে পারেন, তাই তাদের অভিভাবকের নাম এবং জন্ম তারিখ সহ এই তালিকা প্রকাশ করা হয়েছে। তবে এই তালিকা এখন খতিয়ে দেখা হবে যে এদের মধ্যে থেকে কেউ এই নিয়োগ প্রক্রিয়ায়, যেটা এখন চলছে 2025-এর নিয়োগ প্রক্রিয়া, তাতে অংশগ্রহণ করেছেন কিনা। তবে এই 2025-এর নিয়োগ প্রক্রিয়াও কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মুখে এখন দাঁড়িয়ে গেছে। তার কারণ কালকে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল যে দুপক্ষকে, অর্থাৎ ফ্রেশার্সদের এবং যোগ্য চাকরিহারাদের একসাথে পরীক্ষা দিতে বললোটাকে,
এবং তারপর কিন্তু আজকেও কলকাতা হাইকোর্টে এই ধরনের মন্তব্য ভেসে এসেছে যে পরীক্ষার ভবিষ্যৎ কী হবে ঠিক নেই, এখন নথি যাচাই করতে ব্যস্ত হয়ে পড়েছেন। বিচারপতি কথা বলেছেন, অর্থাৎ এই যে প্রসেসটা চলছে সেই প্রসেস নিয়ে কিন্তু বড়সড় প্রশ্নচিহ্ন উঠে গেছে। ধন্যবাদ সুমন। এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে যে এসএসসি নিয়োগ পরীক্ষা নিয়ে সংশয় কিন্তু হাইকোর্টেও রয়েছে। দ্রুত শুনানির আর্জি সওয়ালে পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে সংশয়, এটাই সব থেকে বড়। কেন এই প্রশ্নটা তুলছি আমরা জানাবেন আমার সহকর্মী শ্রাবন্তীর সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, দেখো, নথি যাচাইয়ের জন্য এক আইনজীবী এসেছিলেন। তার বক্তব্য 18 তারিখে নথি যাচাইয়ের আগেই তার মামলাটি যাতে শুনিয়ে নেওয়া হয়, যাতে তারা অংশগ্রহণ করতে পারেন। এখানেই বিচারপতি একটা সংশয় প্রকাশ করে বলেন যে যেখানে পরীক্ষাটাই আদৌ হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন দেখা গেছে, সেখানে নথি যাচাইয়ের জন্য ব্যস্ত হয়ে পড়েছেন। একই সঙ্গে এসএসসির আরও একটি মামলায় কেন এই কথাগুলো বারবার বিচারপতি বলছেন, তোমার মনে থাকবে যে এর আগেও বিচারপতি অমৃতা সিনহার ঘরে একাধিক মামলা হয়েছিল। গত সপ্তাহে এরকম একটি মামলা ছিল, সেখানে তিনি প্যানেল প্রকাশের কথা বলেছিলেন। আজকের ফের এসএসসির মামলায় তিনি বলেছেন যে প্যানেল ওয়েমার শিট প্রকাশ করতে হবে। এই ওয়েমার শিট প্রকাশিত হলেই তবেই একমাত্র কারা দাগি নয় এটা স্পষ্ট হবে। একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন শীর্ষ আদালতের নির্দেশের কথা যে যত স্পষ্ট থাকবে কমিশন, তত এই ধরনের মামলার সংখ্যা কম হবে এবং তত সাধারণ যারা পরীক্ষার্থী রয়েছেন তারা নিশ্চিন্ত হবেন। তার বক্তব্য 2016 সালের প্যানেল বহির্ভূত যে সমস্ত ছাত্রছাত্রীরা ছিলেন তাদের তালিকা প্রকাশ করতে হবে এবং তাদের ভাগ্য নির্ভর করবে এই মামলার উপরে। বেশ শর্মিষ্ঠা, তুমি সঙ্গে থাকো। সুপ্রিম কোর্ট কাল পর্যবেক্ষণে বলেছে পুরনোদের সঙ্গে নতুনদের পরীক্ষা নেওয়ার কথা তারা বলেননি। কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলেছে পরীক্ষা পদ্ধতি নিয়ে। এই আবহে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন এসএসসির নতুন চাকরি প্রার্থীরা। পৃথক পরীক্ষার দাবিতে কাল ফ্রেশাররা সওয়াল করতে চলেছেন। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা রয়েছে, সেখানে ফ্রেশারদের জন্য পৃথক নিয়োগ পরীক্ষার সওয়াল করবেন আইনজীবীরা। আর এখান থেকেই প্রশ্ন যে নতুন বরাম পুরনোর যে জট, সেই জটে কি আবার এই পরীক্ষাটা ধাক্কা খেতে চলেছে, এই নিয়োগ প্রক্রিয়াটা? শিক্ষামন্ত্রীর দাবি এসএসসি নিয়ম মেনে পরীক্ষা নিয়েছে, পুরনোদের পাশাপাশি নতুনদের জন্য সহানুভূতিশীল রাজ্য, বলছেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি তার মন্তব্য, আমি মনে করি না বিচারক বা আদালত ভেদে আইন বা বিচার বদলায়। নতুন পুরনো বিতর্ক নিয়েও বিরোধীদেরও নিশানা করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পর্যবেক্ষণ বা মন্তব্য এগুলো হচ্ছে আদালতের অঙ্গ, সওয়াল জবাব, সেখানে নানা রকম কথা হতে পারে, মন্তব্য হতে পারে। আমরা যেটা নিয়ে কথা বলতে পারি সেটা হচ্ছে যে রায়, অর্ডার। আপনারা যে মন্তব্য বা ইত্যাদি কথা বলছেন, রায় তার কোনো রিফ্লেকশন নেই। একটা ভারতবর্ষে একটা এসএসসি দেখান যারা একটা কার্বন কপি দিচ্ছে উত্তরপত্রের সঙ্গে, যারা সম্পূর্ণ প্রশ্ন ওয়েবসাইটে আপলোড করছে চ্যালেঞ্জ করুন বলে, এবং যারা সমস্ত কাজে ইন্টারভিউতে ডাকা হবে তারও পূর্ণাঙ্গ লিস্ট তুলে দিচ্ছে। তো এইখানে বোঝাই যাচ্ছে মাননীয় কোর্টও বুঝেছেন যে আমাদের হচ্ছে কাজ হচ্ছে, আমরা পুরোটা এটা মানে স্বচ্ছতার সঙ্গে কাজটা করতে চেয়েছি। এবার বিরোধীদের যে প্রসঙ্গটা বললেন, বিরোধীদের কাজ করবে। এবার আমি মনে করছি না যে বিচারক ভেদে বা কোর্ট ভেদে আইন বা বিচার বদলায়। কেউ ভাবতে পারেন এই হাইকোর্টে এসছে, আমি মনে করি না যে কোনো বিচারপতি এইভাবে বায়াস করতে পারেন, এটা আমার বিশ্বাস, কারণ ওটা আইন। টেন্টেড বাদ দিয়ে তাদেরকেই, যারা ইচ্ছুক তাদেরকেই পরীক্ষায় বসে, অর্ডারে ক্লিয়ার লেখা ছিল। নতুন করে অ্যাপ্লিকেশন দিয়ে নাম নেওয়ার বিষয় ছিল না। গরিত অপরাধ করেছেন, সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করেছেন, আর প্রাপ্ত ভিত্ত এদের কথা আলোচনা করার দরকার নেই। ওখানে শিক্ষা সচিব বিনোদ কুমারও এখানে কোনো রোল নেই, এসএসসির কোনো রোলই নেই। গোটা বিষয়টাকে পরিকল্পনা, নির্দেশনা এবং মঞ্চস্থ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় জেল চাই আমরা এই দুর্নীতির জন্য, এবং সঠিকভাবে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে ফিরিয়ে দিয়েছেন। যা বেরিয়েছে, যা ধরেছে, কলকাতা হাইকোর্টের বিচারপতিরাই ধরেছেন। গোটা পশ্চিমবঙ্গের মানুষ কলকাতা হাইকোর্টের প্রতি চিরদিন কৃতজ্ঞ থাকবে।
এসএসসি একটা পরীক্ষা নিয়েছে আর সেই পরীক্ষা এখনো প্রশ্নের মুখে পড়ছে। ওয়েমার তারা কেন আপলোড করেনি? 2025-এর যে পরীক্ষাটা হলো ওয়েমারের, সেটা কেন আপলোড করা হয়নি? আপলোড করতে হবে, এই নির্দেশ হাইকোর্টের। বিচারপতি এই নির্দেশ দিয়েছেন এবং প্রশ্ন করেছেন যে কেন হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ হচ্ছে, প্রথম থেকেই স্বচ্ছতার সঙ্গে কাজ করা উচিত, এই মন্তব্য হাইকোর্টে। 2016-এর নিয়োগ প্রক্রিয়ার তালিকা তলব বিচারপতির। চিন্ময় মণ্ডল আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন, তার প্রতিক্রিয়া একটু নেব। চিন্ময় বাবু, কি বলবেন? কারণ একই ভুল বারংবার কিভাবে হতে পারে, এই প্রশ্ন তো হাইকোর্টও করেছে যে কেন এটা আপলোড করা হয়নি 2025-এর ওয়েমার। দেখুন, প্রথমত বলতে চাই যে 2025-এর ওয়েমার কেন, 2016 ওয়েমারও প্রকাশক, 2016 ওয়েমার প্রকাশক, এটা আমরাও আগেও চেয়েছিলাম। 2025-এর ওয়েমার প্রকাশের কথা বলেছে, অত্যন্ত সাধুবাদ জানাই। সবার সামনে পরিষ্কার হোক যে সবার ওয়েমার কার গন্ডগোল আছে, কার ঠিক আছে, আদালত পর্যন্ত যাবে কেন এই প্রশ্নটা? এটা তো এসএসসিরই করা উচিত, তারা তো এই নিয়ে সওয়াল জবাবের মুখোমুখি হয়েছে। এই প্রশ্ন যদি ওঠে যে কেন করা হয়নি, তার সপক্ষে আমি বলতে পারি যে কোনো কম্পিটিটিভ এক্সামের ওয়েমার কি সবসময় দেওয়া হয়? যদি সেটা রুলসে না থাকে, রুলসে কোথাও নেই যেটা পাবলিশ করতে হবে, কিন্তু করতে যে বলেছে এবং এটা খুব ভালো হয়েছে, করতে বলাতে এটা খুব ভালো হয়েছে, কিন্তু নিজে থেকে করার কোনো কোনো জায়গা ছিল না, কারণ রুলসে ছিল না। কিন্তু করলে কোনো অসুবিধা নেই এবং তাতে খুব ভালোই হবে, স্বচ্ছতা বজায় থাকবে। ধন্যবাদ চিন্ময়। বারাসাত মেডিকেলে মৃতদেহের চোখ চুরির অভিযোগের ছবি আপনাদের সামনে তুলে ধরেছি এবং সেই অভিযোগ আপনাদের শুনিয়েছি। সেই ঘটনায় এবার বিজেপির বিক্ষোভ। রুদ্রনীল ঘোষের নেতৃত্বে হাসপাতালে গেট আটকে বিক্ষোভ বিজেপির। স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের দাবি করছেন তারা। বারাসাত মেডিকেলের ছবি দেখছেন, যেখানে মৃতদেহের চোখ চুরির অভিযোগ উঠেছে। বিজেপির পক্ষ থেকেও সেই অভিযোগ করা হয়েছে, মৃতের পরিবারের তরফ থেকেও সেই অভিযোগ উঠেছে। রুদ্রনীল ঘোষের নেতৃত্বে হাসপাতালে গেট আটকে বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে বিজেপি। স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ দাবি করছেন তারা। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী দীপঙ্কর। দীপঙ্কর, এই মুহূর্তে কি অবস্থা সেখানে? তাদের পক্ষ থেকে আর কি কি স্লোগান দেওয়া হচ্ছে? হাসপাতাল কর্তৃপক্ষ তারা কি বলছে? ইতিমধ্যে একটা কমিটি গঠন করা হয়েছে, তাদের কি আপডেট রয়েছে? দেখো, মূলত যে কমিটি তৈরি করা হয়েছিল সেই কমিটি ইতিমধ্যেই রিপোর্ট দিয়েছে। কমিটি তৈরি করা হয়েছিল ওই যে চোখ উপড়ে নেওয়া হয়েছে, যেটা পরিবারের অভিযোগ ছিল, সেই কমিটি তৈরি করা হয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, এবং পরবর্তীতে সেই কমিটি ইতিমধ্যে রিপোর্ট দিয়েছেন যে ওটা ইঁদুরে বা ছুঁচোতে চোখ খুপলে নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তারপর বিজেপির তরফে আজকে একটি বিক্ষোভ কর্মসূচি ছিল যে হাসপাতালে এই ধরনের অব্যবস্থা কেন থাকবে, মর্গে আরো ডেভেলপমেন্ট দরকার, এই বিষয়গুলো নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে হাসপাতালে বিক্ষোভ দেখান। সেখানে উপস্থিত হন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ এবং তার সঙ্গে আরো বিজেপির নেতৃত্ব, জেলা নেতৃত্ব তারা রয়েছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। একদিকে যেমন স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন, অন্যদিকে একই সঙ্গে তারা মিছিল করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন এবং হাসপাতাল মর্গের যে ব্যবস্থা রয়েছে, মর্গের যে কুলিং মেশিন গুলো, সেগুলো সম্পূর্ণ খারাপ ছিল। যদিও হাসপাতাল সূত্রে ইতিমধ্যে জানানো হয়েছে 6টি কুলিং মেশিন ঠিক করে নেওয়া হয়েছে, কিন্তু মর্গের ভেতরে এত ইঁদুর ছুঁচো এই ধরনের আসা যাওয়া আসছে কিভাবে? তাহলে নিশ্চয়ই কোনো ফাঁক ফোকর থাকছে যেখান দিয়ে আসা যাওয়া করছে। সেই বিষয়গুলো খতিয়ে দেখার দাবি রয়েছে বিজেপির তরফে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এখনো এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করেননি। ধন্যবাদ। এই অঙ্গ প্রত্যঙ্গ পাচারকারী যে চক্র অন্যান্য হাসপাতালগুলোর মতো এখানেও চলছে, আরজি করের মতো এখানেও যে চলছে, সেই তদন্ত হোক। এখানে পুলিশ সুপার তারা বড় বড় কথাবার্তা বলেন, কিন্তু স্বতঃপ্রণোদিত এই কেস তারা করতে পারছেন না, কারণ জানেন করলে তৃণমূল নেতাদের নাম জড়াবে। জুন জুলাই মাসে যতদূর হয়, এটা অঙ্গ প্রত্যঙ্গ পাচারকারী একটা সংস্থার মধ্যে 4-5 জনকে অ্যারেস্ট করেছিল এই বারাসাত, অশোকনগর এবং হাবড়া থেকে, তার মধ্যে একজন তৃণমূলের নেতাও ছিল। এই অঙ্গ প্রত্যঙ্গ পাচারকারী চক্র চলছে, দালাল চক্র চলছে, হাসপাতালকে, সরকারি হাসপাতালকে ব্যবহার করে প্রাইভেট হাসপাতালে রোগী পাঠাবার খেলা, গরিব মানুষের টাকা লুট করার খেলা এখান থেকেই হচ্ছে। এত বড় হাসপাতাল হয়েছে, সিটি স্ক্যানের পর গরিব মানুষ কি করবে? এমআরআই নেই, দালালরা এখানে দাঁড়িয়ে থাকে, সেইটা চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য, যার কথাতে এই কলেজ চলে। কাকলি ঘোষদার। আর ইতিমধ্যে যে কমিটি গঠন করে দেওয়া হয়েছে, আমার সহকর্মী যেমন জানাচ্ছিলেন যে তারা যে রিপোর্টটা দিয়েছে, তারা বলছেন যে ইঁদুর বা ছুঁচোই খুবলে নিয়েছে মৃত যুবকের চোখ। বিশেষ তদন্তকারী দলের রিপোর্টে সেটাই উল্লেখ করা হয়েছে। স্বাস্থ্য ভবনের রিপোর্ট পাঠানো হয়েছে খবর সূত্রে।
পশ্চিমবঙ্গের যেসব মেডিকেল কলেজগুলো আছে এর মধ্যে কোনোটাই সেরকম ভাবে ভদ্রস্থ মর্গ নেই। মর্গের পরিষেবাও কেউ পায় না। আরজি কর হাসপাতালে এবং মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা বেড়াল এবং কুকুর পাশ কাটিয়ে তারপর চিকিৎসা করতে পেশেন্ট বা রুগীর কাছে গিয়ে পৌঁছয়। এমনও হয় পেশেন্টের খাবার বেড়াল কুকুর খেয়ে চলে যাচ্ছে। এটা তো নতুন কিছু নয়, তো জীবন্ত রুগীদের সামনেই কুকুর বেড়াল ঘুরে বেড়াচ্ছে। তো মর্গের মধ্যে ছুঁচু আসবে না, তো ইঁদুর আসবে না, তো কি আসবে? বাঘ আসবে পরে। এবার সরকারি হাসপাতালে গাফিলতি নিয়ে আবার অভিযোগ উঠল চোখ চুরির অভিযোগের মধ্যেই। শিশু চুরির অভিযোগ উঠল বারাসত মেডিকেল কলেজের পর। এবার বিতর্কে আরামবাগ মেডিকেল কলেজ। হাসপাতাল থেকে 3 দিনে শিশুপুত্র বদল হয়েছে বলে অভিযোগ। আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে তুমুল শোরগোল পরে এক প্রসূতির মৃত সন্তানকে দেওয়া হলো আরেক প্রসূতির পরিবারকে। ওই পরিবারের দাবি প্রথমে মৃত সন্তান দিয়ে পরে ভুল স্বীকার করে হাসপাতাল। ফোন করে জানানো হয় তাদের সন্তান জীবিত আছে। শিশু অদল বদল হয়ে গিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ করছেন। শিশু বিক্রির অভিযোগ পরিবারের। জীবিত শিশুর ডিএনএ পরীক্ষার দাবিও তুলেছে পরিবার। প্রতিবাদে আরামবাগ মেডিকেল কলেজে বিক্ষোভ দেখায় শিশুর পরিবার। প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়, একটু জানতে চাইবো, যেহেতু ডিএনএ পরীক্ষার দাবি করছেন তারা এবং বড় একটা ঘটনার অভিযোগ করেছেন শিশু বদল, তো সেই জায়গায় দাঁড়িয়ে হাসপাতালের তরফ থেকে কি বলা হচ্ছে, তারা কোনো উদ্যোগ নেবে? দেখো, হাসপাতালের তরফ থেকে আরামবাগ থানায় জানানো হয়েছে এবং ইতিমধ্যেই আরামবাগ মেডিকেল কলেজের প্রফেসর ডাক্তার অধ্যক্ষ রমাপ্রসাদ রায় তিনি ভুল স্বীকার করেছেন। তিনি ইতিমধ্যেই তদন্ত কমিটি বসিয়েছেন। তদন্ত কমিটি রিপোর্ট দিলে তারপর ব্যবস্থা নেবেন। যদিও তারকেশ্বরের কালীগুড়ির বাসিন্দা জাসমিনা বেগম অন্তঃসত্ত্বা অবস্থায় রবিবার ভোরে আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি হয়, আর তারপরে তার শিশুর অবস্থা অবনতি হয়, তাকে এসএনসিইউতে ভর্তি করা হয়। আর এসএনসিইউ থেকেই যেটা অভিযোগ যে পাল্টাপাল্টি হয়ে গেছে। যদি পাল্টাপাল্টি হয়, পরিবার দাবি করছে যদি পাল্টাপাল্টি হয় 24 ঘন্টার মধ্যে কেন পাওয়া গেল না তাদের শিশুকে জীবিত অথবা মৃত, তাহলে কি শিশু চুরি হয়েছে? তাই জন্য কি হসপিটাল কর্তৃপক্ষ তাদের শিশুকে দিতে পারছে না? এটা নিয়ে প্রশ্ন তুলে আজ সকাল থেকেই আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের ভেতর বিক্ষোভ দেখায়। ইতিমধ্যেই আরামবাগ থানার পুলিশ মোতায়েন করা হয়েছে মেডিকেল কলেজ হাসপাতালের ভেতর এবং এলাকার মানুষজন শিশুর দাবিতে এখনো অবস্থানে বসছে আরামবাগ মেডিকেল কলেজের ভেতর। ধন্যবাদ। আমার মনে হচ্ছে চুরি হয়ে গেছে ওইখানে। আপনার বাচ্চা চুরি হয়ে গেছে? ওই যাই হোক একই হবে। বাচ্চা যখন হয়েছে আপনি জানতেন? হ্যাঁ, দেখেছেন? আপনি নিজে দেখেছেন? কি ছেলে হয়েছিল আপনার? ছেলে হয়েছিল? ছেলে। কত নম্বর ছেলে এটা? এটা 3 নম্বর। বাচ্চাটা ওখানে হয়ে গেছে, ওখান থেকে আরামবাগে এনেছে একদিনের বাচ্চা 3.5 কেজি ওয়েট, আর আমাদের বাচ্চাটা 1.5 কেজি ওয়েট। আর উনি কি করে বাচ্চাটাকে বাচ্চাটাকে প্যাক করে উনাকে রাতের বেলায় দিয়ে দেন। বাচ্চা কি ভালো অবস্থায় আছে আপনাদের? হ্যাঁ, ভালো অবস্থায় ছিল, কিন্তু ইনারা বলছে উনি মৃত, আর উনাকে ওদের হাতে তুলে দিয়েছে। উনারা নাকি আজকে 8টার মধ্যে আমাদের মুসলমান ধর্ম করে দাফন করে দিয়েছে। যখন আমাদের সব আমরা খোঁজ করে আমরা সব যখন বাচ্চাকে দেখতে চাইছি, তখন উনারা বলছে আপনাদেরকে দিয়েছি, কিন্তু উনারা আমাদেরকে দেয়নি। বলছে যে আপনি রাত্রির বেলা তো বাচ্চা নিয়ে চলে গেছে। কি মনে হচ্ছে, বাচ্চা কি হসপিটাল থেকে চুরি করেছে? আর আমাদের বাচ্চা আমাদের হাতে তুলে জাসমিনা বেগম, আপনারা নিজের চোখে বাচ্চাকে দেখেছিলেন প্রথমে যখন হয়েছিল? 3 নম্বর বাচ্চা। কি বাচ্চা হয়েছিল? ছেলে হয়েছিল। মনে হচ্ছে বিক্রি করে দিয়েছে। হ্যাঁ, এখানে কিছু না কিছু আছে। আপনারা যখন বাচ্চা হয়েছিল তখন দেখেছিলেন? আজকে ফোন করে জানছি, বলছে বাচ্চা ঠিক আছে। আর তারপরে দুপুরবেলা শুনছি বাচ্চা মারা গেছে। তারপরে বলছে বাচ্চা ওনারা নিয়ে চলে গেছে। বাচ্চা নিয়ে চলে গেছে, অন্য লোকেরা তদন্ত করছে, বাচ্চাখান থেকে চুরি হয়ে গেছে। কোনো কি রহস্য মনে হচ্ছে? এর মধ্যে রহস্য রয়েছে? রহস্য আছে। দেখুন, এটা ছোটখাটো অভিযোগ নয়। সরকারি মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজে শিশু বদল, এটা কি ছোট্ট ভুল? তথ্য যাচাই না করে একজনের বাচ্চাকে দেওয়া হয় আরেকজনের হাতে। বিতর্কের মধ্যে সাফাই দিয়েছেন আরামবাগ মেডিকেল কলেজের অধ্যক্ষ। ছোট্ট নাকি ভুলটা হয়েছে, অবলীলায় এই দাবি করছেন অধ্যক্ষ। ভুলের কথা মেনে নিয়ে তদন্ত কমিটি গঠন কর্তৃপক্ষের।
তো একটা নিশ্চয়ই একটা মিস্টেক হয়েছে, আর যে বেবিটা মানে চেঞ্জ বা এই ধরনের কোনো ঘটনা নয়, কারণ ওই একটা বেবি যেটা বলতে সেটা তার মা বাড়িতে, সে বেবিটা খারাপ ছিল, তার সে আমাদের এখানে ভর্তি হয়েছিল, তারপর রাতে বেবিটা একটু খারাপ হয়, তারা রেফার করেছে বাচ্চা। আর এখন পুরো ব্যাপারটা অ্যাডমিনিস্ট্রেশন দেখছে, কিন্তু আমরা এর মধ্যে অলরেডি একটা ইনভেস্টিগেশন করেছি। এই এনকোয়ারি 7 দিনের মধ্যে রিপোর্ট দেবে যে কারা কারা এর জন্য দায়ী, সেই অনুযায়ী আমি রিপোর্ট স্বাস্থ্য ভবনে পাঠাবো। স্যার প্রায় শেষের দিকে, আর তার মধ্যেই বিএলওরা বলছেন যে অ্যাপ কাজ করছে না। এসআর এর মাঝ পর্বেই এই সমস্যা, 16 ঘন্টা ধরে নাকি কাজই করছে না বিএলওদের অ্যাপ। অভিযোগ কলকাতায় যেমন রয়েছে, কসবা, নিউ টাউনে একটা বড় অংশের বিএলওরা একই অভিযোগ করছেন যে তাদের দেওয়া অ্যাপ, সেই অ্যাপ কাজ করছে না। কমিশনে অভিযোগ জানিয়েও তারা কোনো সুরাহা পাননি। কিছুদিন আগে অভিযোগ করা হচ্ছিল যে নেটের সমস্যা হচ্ছে, সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা, এবার অ্যাপেরই সমস্যা, অ্যাপ কাজ করছে না। সুব্রত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। শ্রাবন্তী, একটু জানতে চাইবো ঠিক কি সমস্যা হচ্ছে? 16 ঘন্টা ধরে কাজ করছে না, নাকি তারা অ্যাপটাই কাজ করছে না? দেখো, 27 তারিখ হয়ে গেছে, আর মাত্র কদিন, 4 তারিখের মধ্যে যাবতীয় কাজ সমাপ্ত করতে হবে, কিন্তু গতকাল রাত থেকে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন বিএলওরা। রাজ্যের একাধিক জায়গায় বিএলওরা অভিযোগ করছেন গতকাল রাত থেকেই গোটা যে অ্যাপটা সেটা কাজ করা বন্ধ করে দিয়েছে, বারবার তারা চেষ্টা করছেন। এই মুহূর্তে আমরা সিইও অফিসের ঠিক সামনে রয়েছে এবং এখানে এখনো পর্যন্ত ধর্ণা চলছে। সেই ধর্ণার মাইকে বিএলও যারা বসে এখানে রয়েছেন, যারা দুদিন ধরেই দেখাচ্ছিলেন যে তারা ধর্ণা করছেন, কিন্তু তার সাথে তারা অ্যাপেও কাজ করছেন। তারা অ্যাপ খুলে খুলে দেখাচ্ছেন যে কোথাও কোনো রকম ভাবে ফর্ম ডিজিটাইজেশনের কাজ করা যাচ্ছে না। একই সমস্যা কসবা, নিউ টাউন প্রভৃতি জায়গায়। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে তাহলে জেরার কি সমস্যা, এবং তারা যেটা জানাচ্ছেন যে 4 তারিখের মধ্যে যদি কাজ শেষ করতে হয় এবং তাতে গোটা দিনটা যদি তারা কাজ না করতে পারেন, তাহলে তো শেষ পর্যন্ত দায় তাদের এসে পড়বে। অন্যদিকে কমিশনের পক্ষ থেকে এখনো এই ব্যাপারে কোনো রকম উত্তর দেওয়া হয়নি। আচ্ছা, আপনারা শুনলেন যে কি সমস্যা রয়েছে, এখনো পর্যন্ত কি খবর পাওয়া যাচ্ছে। যারা কাজ করছিলেন তারা বলছেন যে কোনোভাবেই ডিজিটাইজেশনের কাজ হচ্ছে না, অর্থাৎ যে অ্যাপ নির্বাচন কমিশন তাদেরকে দিয়েছে বিএলওদের ডিজিটাইজেশনের কাজের জন্য, সেই কাজ তারা করতে পারছেন না। অনেকে অভিযোগ করছেন যে 16 ঘন্টা ধরে কাজ করছে না এই অ্যাপ। অভিযোগ যেমন কলকাতার বিএলওদের একাংশের, কসবা, নিউ টাউন একাধিক জায়গা থেকে, এই শহরের এবং শহর সংলগ্ন এলাকা থেকে বিএলওদের একাংশই অভিযোগ করছেন যে কাজ হচ্ছে না তাদের অ্যাপে। তাহলে এখন তাদের মনে এই প্রশ্নটাও জেগেছে, তাহলে জেলাওয়ারি কি পরিস্থিতি হয়ে রয়েছে? তারা বলছেন যে কমিশনে অভিযোগ জানিয়েছেন কিন্তু কোনো সুরাহা পাওয়া যায়নি, একেবারে ডেডলাইনের কাছেই তারা চলে এসেছেন, কিন্তু এখন বিএলওরা আর ডিজিটাইজেশনের কাজ করতে পারছেন না। তার কারণ তাদেরকে যে অ্যাপ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, সেই অ্যাপ কাজ করছে না। এসআইআর এর মাঝ পর্বেই এই বড় সমস্যা। ডিজিটাইজেশনের কাজ নিয়ে বড় আপত্তি ছিল, এবার ডিজিটাইজেশনের জন্য যে অ্যাপ নির্বাচন কমিশন দিয়েছে বিএলওরা বলছেন সেই অ্যাপই কাজ করছে না, 16 ঘন্টা ধরে কাজ করছে না বিএলওদের অ্যাপ। অভিযোগ কলকাতা, কসবা এবং নিউ টাউনের বড় অংশের বিএলওর কমিশনে অভিযোগ জানিয়েও তারা কোনো সুরাহা পাননি বলে অভিযোগ। লাগাতার একের পর এক অভিযোগ বিএলওদের তরফ থেকে করা হয়েছে। তারা কখনো বলেছে নেটওয়ার্ক সমস্যা হয়েছে, এবার বলছেন অ্যাপই চলছে না। বিএলওদের যে অ্যাজিটেশন চলছে সেখান থেকে আমাদের প্রতিনিধি সুব্রত রয়েছেন, তার কাছে সরাসরি চলে যাব। সুব্রত, একটু জানার চেষ্টা করো যে কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন বিএলওরা, যার জন্য তারা মনে করছেন যে এই কাজ শেষ করতে পারবেন না তারা সময় মতো। হ্যাঁ, একেবারেই। দেখো, আমি এক্ষুনি এই মঞ্চের সামনে রয়েছি যেখানে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করছেন বিএলওরা। এসআইআর আতঙ্কের নাভিশ্বাস উঠেছে তাদের, এমনটাই তাদের অভিযোগ। আমি সরাসরি জানতে চাইবো আপনাদের যে অ্যাপ, বিএলও অ্যাপ, প্রায় 16 ঘন্টা ধরে কাজ করছেন না, কি বলবেন? দেখুন, এটা আজকের ব্যাপার নয়, যেদিন থেকে আপলোডিং শুরু হয়েছে সেই দিন থেকে এই প্রবলেম এবং এই সমস্যা সৃষ্টি হয়েছে। এই সমস্যাটা প্রথম দিন থেকে আমরা বারংবার বলা সত্ত্বেও ওনাদের কোনো হেলদোল নেই। গতকালকে আমরা যখন বলে গিয়েছিলাম তখনও একই কথা বলি, ওনারা বলছেন এই ব্যাপারে আমরা দিল্লির যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট আছে ওনাদের, তাদেরকে জানিয়েছেন, এর থেকে বেশি ওনাদের কিছু বলার নেই। আমরা যে আধারে ছিলাম সেই আধারেই রয়ে গেছি। প্রতিকার কিছু পাওয়া যাচ্ছে না। তাহলে কি সময় মতো এই যে অ্যাপটা কাজ করছে না, আপনাদের বিএলও অ্যাপটা, সময় মতো কি কাজ শেষ হবে?
সময় মতো কাজ শেষ হবে না। অ্যাপ কাজ না করলে পরে আমরা এই ফর্ম আপলোড করতে পারবো না। আর সার্ভার আমি দেখো একবার ওনার মোবাইলে দেখিয়ে দেবো যে অ্যাপটা কাজ করছে না, একটু যদি দেখান অ্যাপটা কিভাবে বন্ধ হয়ে রয়েছে। একেবারেই দেখো সেই ছবিটা আমি ক্যামেরা পার্সন কুণালকে বলবো একটু দেখাতে। দেখো একেবারেই অ্যালার্টের সিম্বল আসছে এবং একটা মেসেজ আছে এখানে, যেখানে কিন্তু কাজ হচ্ছে না, অ্যাপটা কোনো রকমভাবেই কাজ করছে না। অর্থাৎ এই যে অ্যাপটা বন্ধ হয়ে রয়েছে, কতটা সমস্যায় পড়বেন, সঠিক সময় কি কাজ শেষ করা যাবে? এটা হচ্ছে যে আমরা প্রায় গতকাল থেকে একেবারেই কাজ করতে পারছি না, এবং ভয়ের কথা হচ্ছে যাকে আমরা 3 দিন আগে সাবমিট করেছিলাম সেই ফর্মটা আবার অ্যাপসে ফিরে এসছে। না জানি এরকম কত মানুষের অ্যাপসে ফিরে এসছে ফর্ম, তাহলে তাদের কি ভবিষ্যৎ হবে আমরা তো জানতেও পারছি না কাদেরটা ফিরে এসছে। যে সমস্ত সচেতন ভোটার চেক করে জানাচ্ছে তাদেরটা ফিরে এসছে, তাদেরটা চেক করা যাচ্ছে, বাকি যারা আমাদের জানাতে পারছে না তাদেরটা আমরা কিভাবে বুঝবো যে ফিরে এসছে? 25 তারিখের মধ্যে তো ডেডলাইন ছিল কাজ শেষ করার। অ্যাপের এরকম সমস্যা হলে কিভাবে হবে, কি করণ? কখনোই এটা সম্ভব নয়। ওনারা কোনো রকম কারেকশনই করছেন না। ম্যাক্সিমাম ধরলে পর আমরা যখন স্ক্যান করছি নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। নো রেকর্ড ফাউন্ড দেখালে পরে আমাদের কিচ্ছু করার থাকবে না। অ্যাপসটা সেক্ষেত্রে কি 25 তারিখের মধ্যে করতে পারবেন কমপ্লিট? কখনোই সম্ভব নয়। এটা কীভাবে সম্ভব বলুন, যদি আমরা আপলোড না করতে পারি? কি চাইছেন, কি চাইছেন? সুব্রত কি করবেন তারা? 4 তারিখ পর্যন্ত ডেডলাইন রয়েছে সুব্রত, 4 ডিসেম্বর কি করবেন তারা? 4 তারিখ পর্যন্ত ডেডলাইন, কি করবেন? হচ্ছে যে এই ডেডলাইনটা নির্বাচন কমিশন তো পরিকল্পিতভাবে দেননি, এটা তো ঠিক সময় নয়। পূর্ববর্তী যে এসআর হয়েছিল 2002-এ, তার যে সময়সীমা, সেই সময়সীমার সঙ্গে এই সময়সীমা কেন এত সংক্ষিপ্ত করা হলো, আর একটা ভয়ের বাতাবরণ তৈরি করা হলো মানুষের মধ্যে। এর ক্ষেত্রে কি আপনাদের সমস্যার মুখে পড়তে হবে? হ্যাঁ, সেক্ষেত্রে কি আপনাদের সমস্যার সম্মুখীন হতে হবে? হ্যাঁ, নিশ্চয়ই সম্মুখীন হতে হবে। আমার পাড়ার ভোটার যদি দেখে তার নামটা সমস্যা হয়েছে, তাহলে স্বাভাবিক কারণে আতঙ্কিত হয়ে পড়বেন। তিনি সমাধানের পথ, সেখানে আমরা কি জবাব দেবো তাদের কাছ থেকে? একেবারেই তুমি ধন্যবাদ সুব্রত। আমাদের প্রতিনিধি সরাসরি বিএলওদের যে ধর্ণা মঞ্চ সেখান থেকে তাদের সঙ্গে কথা বললেন যারা ধর্ণা দিচ্ছেন, এবং তারাও বলছেন যে ডেডলাইন অনুসারে কাজ শেষ করতে পারবেন না, কারণ অ্যাপ কাজ করছে না। বুথে 1194 জন ভোটার অনলাইন অফলাইন মিলিয়ে কাজও প্রায় শেষ করে ফেলেছেন, কিন্তু এখনো 40 জন ভোটারের কোনো হদিশই পাচ্ছে না বিএলও। এই ঘটনা রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের 235 নম্বর পার্টের। রঞ্জিত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, কি বলছেন বিএলওরা কোথায়? দেখো, নিউটাউনের যে বিএলও তিনি ভূত খুঁজতে বেরিয়েছেন, অর্থাৎ ভূতের খোঁজে নাজেহাল বিএলও। বাড়িতে গিয়েও 40 জন ভোটারের দেখা পাওয়া যাচ্ছে না। এনুমারেশন ফর্ম নিয়ে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু তারা গেল কোথায় সেই সদুত্তর খুঁজতে কিন্তু প্রত্যেকটি বাড়িতে যাচ্ছেন বিএলও এবং বিএলএ 1 এবং বিএলএ 2। 115 নম্বর নিউটাউন বিধানসভা কেন্দ্রের 235 নম্বর পার্টে ভোট গ্রহণ কেন্দ্র হচ্ছে পাথরঘাটা ফ্রি প্রাইমারি স্কুল, যেখানে ভোটার সংখ্যা হচ্ছে 1194 জন এবং বুথ লেভেল অফিসার 1192টি এনুমারেশন ফর্ম পেয়েছে, যার মধ্যে ইতিমধ্যেই কিন্তু 1047টি ফর্ম এন্ট্রি করে দিয়েছে, 18টি অনলাইনে হয়েছে। কিন্তু সবথেকে আশ্চর্যজনক বিষয়, ওই বুথে 40 জন ভোটারের এখনো পর্যন্ত সন্ধান মেলেনি। এছাড়াও 20 জন ভোটার মৃত এবং 7 জন অন্যত্র আছেন, এবং 3 জনের নাম একাধিক পার্টে রয়েছে, অর্থাৎ একাধিক বিধানসভা কেন্দ্রে রয়েছে, এমনটাই জানাচ্ছেন ওই বিএলও অমলেন্দু সরকার। এখন আমি 40টা মতন এরকম আমি কোনো হদিশ পাইনি, কোনো টেস্ট পাইনি। আমি অন্তত একটা বাড়িতে 3-4 গেছি, এবং সঙ্গে আমার সবসময় আমার বিএলএরাও ছিল, তারাও কোনো চিহ্নিত করতে পারেনি। না 2002 সালে নাম ছিল না। এগুলো মনে হচ্ছে এগুলো মানে সঠিক ভোটার নয় আমার যতটা মনে হচ্ছে।